এটা খুব গুরুত্বপূর্ণ নিউজ। বিদ্রোহী প্রার্থী নিয়ে এই রিপোর্টটা ছাপা হয়েছে প্রথম আলো পত্রিকা। আমি সেখান থেকে হেডলাইনটা পড়ছি। ৭৯টা আসনে বিএনপির বিদ্রোহী ৯২ জন, জামাতের একজন। জিনিসটা হলো যে আপনারা জানেন যে ইলেকশনের সময় দল থেকে যাকে নমিনেশন দেয় ফাইনালি একজনকেই দেয়, কিন্তু একাধিক প্রার্থী একই আসনে দাঁড়িয়ে যায়, প্লাস একই আসনে যাকে পার্টি নমিনেশন দিচ্ছে সে ছাড়াও স্ব-উদ্যোগে অনেকে দাঁড়িয়ে যায়। স্ট্রেট কাট, এটার ফলাফল কি হবে? স্ট্রেট কাট বললে এর ফলাফল হবে ওই আসনে বিএনপির প্রার্থীটা, মানে যেটা দল নির্দেশিত যে প্রার্থী, সেই প্রার্থীর ভোটে জিতাটা অনিশ্চিত হয়ে যাবে, এক কথা বললে। কেন? ইউজুয়ালি হয় একটা কনস্টিটিউয়েন্সি, একটা নির্বাচনের আসন, আমরা যেটাকে বাংলায় আসন বলি, কনস্টিটিউয়েন্সি ইংরেজিতে বলে, বাংলায় যেটাকে আসন বলতে অভ্যস্ত। আসনগুলো সাধারণত একাধিক উপজেলা কেন্দ্রিক হয়, কখনো 3টে উপজেলাও আছে, এরকম বোধহয় 2-1টা আছে, বেশিরভাগ কমপক্ষে 2টা আছে। দুটোতে দেখে কি অমুক উপজেলা থেকে একজন ক্যান্ডিডেট হয়েছে আর এই উপজেলা থেকে আরেকজন হয়েছে, তো সিম্পলি ওই দলের ভোটটা ভাগাভাগি হয়ে যাবে। তো ভাগাভাগি হয়ে গেলে তৃতীয় যে প্রার্থীটা আছে অন্য দলের, স্বভাবতই সে সুবিধাটা পাবে। এক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনা যে প্রার্থীটা হয়, যদি এটা বিএনপির হয় তাহলে জামাত পাবে, আর যদি জামাতের হয় তাহলে বিএনপি পাবে। এটা খুব সহজ একটা হিসাব। তাহলে এই হিসাবেই আমি বলতেছি, এর আগেও এই নিয়ে একটা অনুষ্ঠান করেছি, সেখানে আমি একই কথা বলেছি, বিদ্রোহী প্রার্থী বিএনপির জন্য সবচেয়ে বড়, কি বলবো, পিছন থেকে মাথায় আঘাত। এতে অন্তর্ঘাতমূলক একটা ঘটনা ঘটবে, ভিতর থেকে নিজের পায়ে নিজে কুড়াল মেরে দেওয়া। সো এই ধরনের ঘটনা ঘটবে। আচ্ছা, এখন আসি, সংখ্যাটা দেখেন, সংখ্যা খুব ছোটখাটো সংখ্যা না। ৭৯টা আসন, 79, 59টি আসনে 79টা বিদ্রোহীতা আছে, প্লাস আরো 13 জন আছে, সব মিলে মোট বিদ্রোহীদের সংখ্যা 92। তার মানে এক আসনে একাধিক, মানে দুইটাই শুধু না, একটা আসল দলের স্বীকৃত আর বাকি দুইটা আছে, একটা না। ওকে, তারেক জিয়া বহু চেষ্টা করছে খুব কঠোরভাবে, যারা বিদ্রোহী তাদেরকে কথা না শুনলে ডেকে ডেকে কিছু লোককে বসে দেওয়া হয়েছে। কিন্তু এই সংকট থেকে পরিষ্কার আমরা যে ফাইনালি উনি এটা দিয়ে ওনার কাজ হয় না। জিনিসটা এটা টোটাল ছিল, এক সময় আমি পড়েছিলাম খবরটা, 119 জন বিদ্রোহী প্রার্থী ছিল। তো ঠিক আছে, সেটা কমে 119-এর জায়গায় 92 হয়েছে, 27% হবে আর কি, কমেছে হয়তো। কিন্তু এখনো 92টা প্রার্থী 79টা আসনে, এটা অবশ্যই বিশাল একটা, এবং বিশালের প্রভাব। কেন দেখেন, খালি মনে করে দিই সংখ্যাটা, হাসিনাকে জিতাই দিয়েছিল যখন মঈন 2008 সালের ডিসেম্বরের ইলেকশনে, যেটাই 2009 থেকে হাসিনা সরকার বসাইছিল। ওই ইলেকশনে মেকানিজমের স্টাইলটা ছিল 80টা আসন মঈন আলাদা করে রেখে দিয়েছিল, যে যদি আওয়ামী লীগের সংকট দেখে তাহলে 80 আসনে জিতে দিবে প্রার্থীকে, ফলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি জিতে যাবে। 80, তার মানে 80 সংখ্যাটা হচ্ছে ডিটারমাইনিং ফ্যাক্টর কোন একটা দলকে জিতাইতে অথবা ফেল করে দিতে। তাহলে 79টা আসনে বিদ্রোহী প্রার্থী আছে, মানেটা এবার বোঝার চেষ্টা করেন। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আসলে এই বিদ্রোহী প্রার্থী এই ইস্যুটাই এনাফ। বিএনপির এই যে শখের নিশ্চিতভাবে বসে আছে যে আমরা জিততেছি, এটাকে, এই আইডিয়া, বিশ্বাস, দৃঢ় বিশ্বাসটাকে ফুটা করে দেওয়ার জন্য যথেষ্ট। এটা বলা হচ্ছে, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনও বিএনপি বিদ্রোহী প্রার্থীদের একটা বড় অংশ সরে নাই। পরিষ্কার সতর্কতা, দলীয় সিদ্ধান্ত অমান্য করেই তার নির্বাচনের মাঠে গেছে। এই 92 জনের সম্ভবত সবাইকেই বোধহয় বহিষ্কার করা হয়েছে,
কিন্তু বহিষ্কার করেও এটা দিয়ে কিছুই করা যায়নি, মানে বহিষ্কার দিয়েও এটাকে কোনো ইম্প্যাক্ট ফেলা যায় নাই বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে। তারা ঘুরে ফিরে স্বতন্ত্র হিসেবে থেকে গেছে। কেউ তো এত দূর আগাইছে, যেমন ধরেন আমাদের গণ অধিকার পরিষদের নূর যে আসনে দাঁড়িয়েছে ভোলার, সেখানে যে বিএনপির প্রার্থীটা আছে সে তো ঘোষণা দিয়ে বলছে এখন তো খুব বালা হলো আমাদেরকে বহিষ্কার করে দেওয়া হতে, এখন আমরা আমাদের দলবল নিয়ে যাদেরকে বহিষ্কার করছে আমরা এখন দলবল নিয়ে প্রকাশ্যেই নূরের বিরোধিতা করে ক্যাম্পেইন করব। বুঝছেন কি অবস্থা হয়েছে? আগে তো এটা করতে গেলে পার্টি কি বলে না বলে এগুলো একটা ব্যাপার ছিল, এখন তো এগুলো বালাই গেছে, এগুলো তো আমাদের আর কোনো বাধা না। আপনি জিতলে বাপের নাম, প্লাস আরো কাহিনী তো আছে। অতীত ইতিহাস বলে যে যারা বিদ্রোহী হিসেবে জিতেছে পার্টি কিন্তু তাকে আবার ডেকে নিচ্ছে, কারণ সে জানে আমি যদি এখন ডেকে না আনি সে যে পার্টিতে জয়েন করবে আর এক সমস্যা তৈরি করবে, তাহলে বেটার ওকে নিয়ে নেই। এটাও তো একটা কারণ কেন বিদ্রোহীরা এই সাহসটা করতেছে। আরো একটা বড় কারণ আছে, এই বড় কারণটার জন্য তারেক জিয়া নিজে দায়ী। এই যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, ফেলো করি মা করতেন, পয়সা দিও নমিনেশন কিনো, এটা আজকে এমন অবস্থা নিয়ে গেছে তারেক জিয়া যে এইটাই কমন প্র্যাকটিস, আজীবনের প্র্যাকটিস এইটাই, যে আপনি পয়সা দিয়ে নমিনেশন কিনবেন। 100 থেকে 1000 কোটির কথাও শোনা যায়, একটা নমিনেশন কিনতে এত পয়সা দিতে হয়েছে। সো এত পয়সা দিয়ে যে লোকটা নমিনেশন কিনতে পারে সে এইবার দাঁড়াবে কি দাঁড়াবে না, কিভাবে দাঁড়াবে এটা কি সে ঠিক করবে না? আসল পয়েন্টটা তো ওখানে। তাহলে তার খালি একটা নাম দরকার, আপনার পার্টিতে আপনার পার্টির নামটা আমি ব্যবহার করতে পারবো কিনা, এতটুকুই। বাকি সবকিছু তো সে নিজে ঠিক করছে। তাহলে এই যদি অবস্থা হয় বিএনপির পোস্টটা, তাহলে সে কত বড় সবকিছু ঠিক করে খেয়াল রাখেন, তাহলে পার্টিটার এখানে দরকারটা কি? তাহলে সে যখন কয়েক বছর আগে থাকতে প্ল্যান করছে আমি ইলেকশনে দাঁড়াবো, সেই হিসেবে লোক ঠিক করছে কোন কোন উপজেলা চেয়ারম্যান কাকে করবে, ওই উপজেলার আন্ডারে কাকে কাকে ইপি চেয়ারম্যান করবে, এই সবগুলো আগামী দিনের মেম্বার কে হবে, এগুলো সবগুলো তো এর ভিতর দিয়ে নির্ধারিত হয়ে গেছে। তাহলে এই যে আপনি টাকা দিয়ে নমিনেশন বেচার নিয়মটা করে খুব আরামের ভাবছিলেন যাতে পার্টি কন্ট্রোল করে ফেলছেন, জেলা কমিটি মেম্বার হতে গেলে টাকা দিতে হবে 12 লাখ কমপক্ষে। এই যে নিয়ম কানুন করে আপনি ভাবছিলেন যে এরকম টাকা দিয়ে পদ কিনলার যে সিস্টেম আমি বানাইছি তাতে পার্টি খুবই আমার কন্ট্রোলে, নো, উল্টাটা হচ্ছে। প্রার্থী দেখতেছে আমি যদি টাকায় দিয়ে কিনতে পারি তাহলে আমার বিএনপি শব্দটার জন্য আমার এত পয়সা খরচের দরকার কি, আমি নিজেই দাঁড়াতে। তাহলে জিনিসটা যদি পয়সা দিয়েই হয়, রাজনীতিটা দলের প্রার্থীতা যদি পয়সা দিয়ে কেনা যায় তাহলে আমার বিএনপি নামের নামটা দরকার কি? বিশেষ করে এখন এবার যেহেতু এবার বিএনপি আর তার বিরোধী হিসেবে দেখেন কোনো মতে জামাত দাঁড়াইতে পারছে। অ্যাকচুয়ালি অবস্থাটা এমন হয়েছে প্রবল প্রতিদ্বন্দ্বী আমাদের ট্র্যাডিশনাল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বনাম বিএনপি সেই জায়গাটা নাই। থার্ড কোনো দল উঠতে সময় লাগবে, ডেফিনেটলি উঠবে। এই ইলেকশনটার পরে 3 বছরের মধ্যে উঠে যাবে যদি ইলেকশনটা হয়। ইলেকশন হোক আর না হোক দল আরো অন্তত 3টে আসতেছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা সময় লাগবে। এই জন্যই দলের অভাব পড়ে গেছে বলতে পারেন। আর এইটারই সুযোগ নিয়ে তারেক জিয়া ভাবছিল যে আমি খুব কুতু আছি, টাকা দিয়া নমিনেশন নিতে হবে, বলে সবকিছু তো আমার কন্ট্রোলে। টাকা দিয়ে যে আপনি কন্ট্রোল করতে পারবেন না এটা হচ্ছে তার প্রমাণ। কারণ প্রার্থী মনে করছে আমি যদি টাকা দিয়ে প্রার্থী কিনতে পারি 100 থেকে 1000 কোটি টাকা দিয়ে, তাহলে আমি কেন সবকিছু কন্ট্রোল করতে পারবো না? টাকা দিয়ে আমি কেন সবকিছু কন্ট্রোল করতে পারবো না? এই প্রশ্নটা মুখোমুখি হতে হচ্ছে তারেক জিয়া এবং তার দলকে। তাহলে কেন এরকম হলো তার একটা ব্যাখ্যা দিলাম আমি। হ্যাঁ, তবে এই হিসাবটা দিচ্ছে প্রথম আলো, সে বলে দিয়েছে গতকাল রাত 12টা পর্যন্ত 298 আসনের মধ্যে 295টা হিসাব পাইছে তারা। সেই হিসাবে সে বলতেছে এই 92 হিসাবটা সে ওখান থেকে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো খুব সুন্দর সিম্পল একটা হিসাব। দল নেতারা তারা নিজেদেরকে যতটা
ক্ষমতাসীন, যতটা কন্ট্রোলড একটা পার্টি বানাইছে বলে বিশ্বাস করেছিল, তাদের সেই সব বিশ্বাস ভেঙে পড়ল তাপ করে। এমনকি দেখেন এই যে ঢাকা 12 মানে আব্বাসের পাশের আসন, ওয়াকার্স পার্টির সাইফুল হককে দিছে। সেখানে যে বিএনপি প্রার্থী ছিল সাইফুল আলম নীরব, স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছে, পার্টি থেকে বহিষ্কার করে দিয়েছে, স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছে। এখন বলেন এই জায়গায় কি আর সাইফুল হকের জিতার কোনো সম্ভাবনা আছে? আমার তো মনে হয় না। এই কয়দিনের মধ্যে উনি বিএনপির আর এক অংশকে নিজের পিছনে নিয়ে দাঁড়াতে পারবেন, প্রতিদ্বন্দ্বিতা হতে পারেন, আমি বিশ্বাস করি না। বিশ্বাস হওয়ার কোনো কারণ নেই আসলে। তাহলে প্রত্যেকটা আসনেই তো এরকম অবস্থা হয়ে যাচ্ছে। আজকে সকালে আরেকটা খবর মারাত্মক, মামুনুর মান্না যে একসঙ্গে ফাইনালে 2টা জায়গা থেকে দাঁড়িয়েছিল, বগুড়া থেকে এবং ঢাকা বোর্ডের 17 না 18, আজকে সকালে একটু আগে উনি ঘোষণা দিয়েছেন বিএনপির সাথে সম্পর্ক ছেদ, এবং 2টা জায়গাতেই উনার নমিনেশন থাকবে এবং উনি নিজের দলের নামে ইলেকশন করবেন। হচ্ছে এখন এটা কি হবে এখন? সো সার কথাটা হলো তারেক জিয়া যেভাবে কি নিজেকে দলের নমিনেশন বেচে যেভাবে নিজেকে খুব কন্ট্রোলড একটা লোক না ভাবছিল, সবকিছু নিজের মুঠোর মধ্যে আছে, বাস্তবতা হচ্ছে তা না। আবার বলছি সংখ্যাটা মনে করে দিই, 92টা বিদ্রোহী প্রার্থী। এটা খুব ছোটখাটো সংখ্যা না, একটা দলকে হারাই দিতে পারে, জিতাই দিতে পারে, মানে যার পক্ষে যাবে সে জিতবে, এরকম ঘটার মতন একটা সংখ্যা এটা। সো আসন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইজ এ বিগ ফ্যাক্টর। লাস্টিক্যালি একটা কথা বলবো, অলরেডি বাজারে যে কথাটা উঠে গেছে, এটা একটা ইঞ্জিনিয়ার্ড বানাইন্যা সাজান্যা একটা ইলেকশন হতে যাচ্ছে বলে একটা আওয়াজ উঠছে। ইউনূস সাহেব এটার কারিগর। এখন ইউনূস সাহেবের কারিগরি কি এই 72টা 92টা বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে কিছু করতে হবে? আমার মনে হয় না। এই 2টা ফ্যাক্টরের মধ্যে ইউনূস সাহেবের চেয়ে এই 92টা বেশি বড় ফ্যাক্টর। ইউনূস সাহেব কতটা কি করতে পারে আমার সন্দেহ আছে। সন্দেহ আছে অন্য কারণে। আমার জানা মতে উনি যাদেরকে দিয়ে এগুলো করাতে চেষ্টা করছেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংটা যাদেরকে দিয়ে করানোর চেষ্টা করছেন, কি করবেন উনি? আর্মির কোনো একটা সেকশনকে দিয়ে বলাবেন আমার অমুক অমুককে জিতায় আনতে চাই আমি, আর ওনারা ফাটাফাট এটা কাম করে ফেলাবেন। প্রথম কথা হলো যে ইউনূস হাসিনা না, হাসিনা এর আগে কিছু গ্রাউন্ড ওয়ার্ক বানায় নিয়েছিল দেশের রাজনীতিতে, বুঝাই দিয়েছিল যে আমি যেটা ঠিক করবো এর বাইরে কেউ যেন চেষ্টা না করে, তাও একবারে পরে নাই। আপনি যদি 14 সালের ইলেকশনটা দেখেন, 9 সালে জিতছিলেন, মহিন জিতাই দিয়েছিল, এরপরে 14 সালের ইলেকশনটা কিন্তু প্রথম ইলেকশন আসে না। প্রথম ইলেকশনটাও দেখেন কিভাবে করতে হয়েছিল, তাকে 193টা বিনা ভোটে নির্বাচিত করে দিতে হয়েছিল। আগে 193টা আসনে কোনো নির্বাচনই হয় নাই, একক প্রার্থী ছিল। এইভাবে শুরু করতে হলো 14 সালে। পরের 19 সালের ইলেকশনে বা 18 সালের ইলেকশন বলে যেটা আমরা বেশি চিনি, তখনও রাতের ভোট করতে হয়েছিল। আর 24 সালেতে এবার সবাই হাল ছেড়ে দিচ্ছে যে এটা হাসিনা যা করবে তাই হবে, এটার দিকে আর তাকায় লাভ নেই। তাহলে আগে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয়েছে ওকে, যে সবকিছু একাই হাসিনা একাই ঠিক করে। কিন্তু ইউনূস সাহেব কি ওই ভাবটা তৈরি করতে পারছেন? উত্তর হলো যে না। আচ্ছা, হাসিনার কন্ট্রোলে যেরকম ছিল আর্মি, ইউনূস সাহেবের কন্ট্রোলে এরকম আর্মি কোনো একটা সেকশন আছে? আমি বিশ্বাস করি না এরকম আছে। সো ইউনূস সাহেব যতই চেষ্টা করে থাকুক না কেন, উনি একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন করতে পারবেন, এটার ভবিষ্যৎ আছে বলে মনে করে না, বরং ওনার হাত গন্ধ হয়ে যাবে এই কাজ করতে গিয়ে। এই অভিযোগের ঠেলায় সারা জীবনে যত খেতাব মাথা কামাইছেন দেশে বিদেশে, উনি একটা বিরাট কর্তা। আরে ওনার ঝুলিতে কত কিছু যে বুদ্ধি আছে চিন্তা করতে পারো না, এটা বড় প্লেয়ার। এই সব একদম ধুলায় লুটাই যাবে, হাসিনার চেয়ে বাজে জায়গায় যাবেন আপনি ইউনূস সাহেব। সো বুঝে সুজন, আপনারা সবাই আমার দর্শকেরা নিজে নিশ্চয়ই অনেক কিছু বুঝেন।
না আপনাদের না বুঝার কিছুই নেই। দেখেন কি করেন, কি হয়। থ্যাংক ইউ।